প্রিয় দর্শক, আমি আমেরিকার মাটিতে এই মুহূর্তে বসে রয়েছি মিশিগানে। যেই আলাপটি শুরু করব সেটি আমেরিকার ইন্টারেস্টের সাথে খাপ খায় না, বাট এই আলোচনাটা করা যায়। বাক স্বাধীনতার যেই অ্যাম্বিট বা চৌহদ্দি রয়েছে সেখানে করা যায়। আপনারা জানেন যে গত 9 ফেব্রুয়ারি দখলদার ইউনুস বাহিনী আমেরিকার সাথে একটা বাণিজ্য চুক্তি করে এবং এই বাণিজ্য চুক্তি সম্পর্কে আপনারা মোটামুটি 9 তারিখের পরে আরও বিশদভাবে জেনেছেন। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, আমি যখন গত বছরই চেন্নাইতে ছিলাম, আমার মনে আছে চেন্নাই থেকেই আমি তখন, এটা পাবলিশড হয়নি, এটাকে কোনো একজন সরকারি কর্মকর্তা পাবলিশ করে দিয়েছিলেন। এটা একটা গোপন চুক্তি ছিল, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, NDA। তখন 16 পাতার এই নথিটি নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম এবং আমি ধন্যবাদ জানাই দর্শকদেরকে যে সেই সময় অসংখ্য দর্শকরা সেই ভিডিও দেখেছেন। এখনও আমার ভিডিও সেকশনে গেলে সেটা দেখা যায়। নতুন করে এই ভিডিওটি আরেকবার করছি দুটো কারণে। এক হচ্ছে আমেরিকার মাটিতে বসেই এই আলাপটা আমি করতে চেয়েছিলাম, যেটা করছি। দ্বিতীয়ত একবার মেমোরি রিফ্রেশ করে দিচ্ছি। আপনারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর থেকে আপনারা বারবার শুনে এসেছেন যে বাংলাদেশের তৎকালীন সরকার অর্থাৎ বঙ্গবন্ধুর সরকার, তারা নাকি ভারতের কাছে 25 বছর মেয়াদি গোলামি চুক্তি করেছে, যেটা 2026 সাল পর্যন্ত এসেও কেউ কখনো এটির একটা পাতা, একটা পরিচ্ছদ, একটা পয়েন্ট কখনো বলতে পারেনি এই হচ্ছে গোলামি চুক্তি, এইটা আপনারা করেছেন এত তারিখ পর্যন্ত। না, আজ পর্যন্ত পারেনি। যেমন পারেনি 26 লক্ষ ভারতীয় অবৈধ লোকজনে বাংলাদেশে কাজ করছে সেটি যেমন পারেনি মসজিদের উলুধ্বনিটা শোনাতে বা দেখাতে। উল্টারও 560টা মডেল মসজিদ হয়ে গিয়েছে, আর এছাড়া তো মসজিদ হয়েছেই। বাট সেই আলাপটা আজকের না। আলাপটা হচ্ছে যে এই যে আমাদেরকে বারবার বলেছে যে আমরা ভারতের সাথে গোলামি চুক্তি করেছি, ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছি, যারা এই কথাগুলো আমাদেরকে প্রতিনিয়ত বলতো, প্রোপাগান্ডা ছড়াতো, এরাই হচ্ছে তারা যারা আমেরিকার সাথে এই ভয়ঙ্কর চুক্তিটা করেছে। এখন আমি যখন বলছি যে এটা একটা ভয়ঙ্কর চুক্তি, কেন বললাম এটা একটা ভয়ঙ্কর চুক্তি? আসেন আমরা সেই ভয়ঙ্কর চুক্তির কিছু অংশ সম্পর্কে জানবো। প্রতিবারই ভাবি যে সেই চুক্তিটা একেবারে হাতে ধরা থাকবে, আপনাদেরকে 1টা 2টা 3টা 4টা পয়েন্ট করে সব দেখাবো, কিন্তু আনফর্চুনেটলি আমার মেমোরি থেকেই এখন সে সমস্ত চুক্তির কথা আপনাদেরকে আবারও বলতে হবে। আমেরিকার সাথে বাংলাদেশের চুক্তির একটা বড় অংশ হচ্ছে যে আমেরিকার অর্থাৎ এই জায়গার ঔষধগুলো বাংলাদেশে ঢুকবে। এর মধ্যে আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমি এখানে আমেরিকানদের কোনো দোষ দেখি না। কেন দেখি না আমেরিকানদের দোষ? কারণ ভাই, আমেরিকা ব্যবসা করবে, সেটা বাংলাদেশ বলেন, চায়না বলেন, যে এইখানে এখন ওই দেশগুলো কেন রাজি হয়? সেই দেশগুলোতে ইচ্ছা করলে বলতেই পারতো যে ঠিক আছে আমরা এই চুক্তিতে যাব না। ফলে যেমন আমি কি চাবো না যে আমার দেশের জিনিসপত্র অন্য দেশে সম্প্রসারিত হোক? সেখানে আমি চেষ্টা করব যত রকমের বেশি লাভ আমি পেতে পারি। এটা প্রত্যেকটা দেশই তার ইন্টারেস্টটা দেখবে। ফলে আমেরিকানদের আমি না এই জায়গাতে কোনো দোষ দেখতেও চাই না। সেটা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বলেন, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বলেন, আর হুএভার। আমার কাছে কথা হচ্ছে যে আমেরিকা তার ইন্টারেস্ট দেখবে, এইটাই তার দেশের নীতি এবং এইটাই হওয়া উচিত। তো বাংলাদেশের যেই অবৈধ শাসক যারা ছিল, ইউনুস, সে কী করেছে? আমেরিকা থেকে ঔষধ ঢুকবে বাংলাদেশে। এইখানকার যে সার্টিফিকেট বা যেই জানেন তো যে একটা দেশের ঔষধ যখন উৎপাদিত হয় সেটা একটা সার্টিফিকেট দরকার হয়। এই সার্টিফিকেটটাই এনাফ। বাংলাদেশ নতুন করে এটাকে টেস্টিফাই করতে পারবে না, বাংলাদেশ নতুন করে ওই ঔষধের উপরে কোনো কর আরোপ করতে পারবে না। অর্থাৎ এখান থেকে অবাধে ঔষধ ঢুকবে বাংলাদেশ, আর সেই ওষুধের কোনো মান যাচাই বাছাই কিচ্ছু করতে পারবে না। চিন্তা করা যায় যে আমেরিকা থেকে একটা ওষুধ ঢুকলো, আপনি এটার মান যাচাই বাছাই করতে পারছেন না। বাংলাদেশের অনেক বড় বড় ওষুধ কোম্পানি আছে যারা, বাংলাদেশের ওষুধ পৃথিবীতে রপ্তানি হয়, আমাদের ওষুধ শিল্পটাকে কমপ্লিটলি ধ্বংস করে দেওয়া হয়েছে। গাড়ির পার্টস, এখান থেকে বিভিন্ন রকমের গাড়ির খুচরা যন্ত্রাংশ, পার্টস, এগুলো বাংলাদেশে যাবে। এইখানকার যে মান নিয়ন্ত্রণ সংস্থার যে সার্টিফিকেট, সেটাই বাংলাদেশে চলতে হবে বলে তারা বলছে। চুক্তিতে এটা লেখা আছে যে নতুন করে আমরা কোনো মান নিয়ন্ত্রণ সার্টিফিকেট, এই অটোমোবাইল বাংলাদেশের রাস্তাতে চলবে কি চলবে না, বা এটা ঠিক আছে কি বেঠিক আছে, বাংলাদেশের রাস্তার জন্য কতটুকু
সঠিক এগুলো আমরা কিছুই জিজ্ঞেস করতে পারবো না, এবং আমরা কোনো ধরনের ট্যাক্স আরোপ করতে পারবো না। অর্থাৎ গাড়ি এবং ঔষধ এই দুটার ব্যাপারই ভয়ঙ্কর। এই ছাড়া আমেরিকা থেকে মাংস যাবে, সেটা শুয়োরের মাংস আছে, গরুর মাংস আছে, ভেড়ার মাংস আছে, নানান ধরনের মাংস আছে। অন্যদের মতো আমি এই শুয়োরের মাংসর বিষয় নিয়ে একদম স্পেসিফিক বলবো না। ধরা যাক শুয়োরের মাংস এসেছে বাংলাদেশে, শুয়োরের মাংস হয়তোবা ভোক্তা আছে, ডিপ্লোম্যাট জোনে আছে বা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আছে, আমি এই আলাপে যাব না। আমি যে আলাপটা জরুরি মনে করি যে আমেরিকা থেকে হালাল সার্টিফিকেট দিলে বাংলাদেশেও সেই হালাল সার্টিফিকেটটা মেনে নেবে। বাংলাদেশ আলাদা করে মাংসের যেই টেস্টিং, যেই এটা নিরাপদ কিনা, ঝুঁকিপূর্ণ কিনা, এগুলো কিছুই করতে পারবে না, কোনো ধরনের কর আরোপ করতে পারবেন না। খালি একবার মনে মনে কল্পনা করেন তো যে পৃথিবীর একটা দেশ থেকে মাংস ঢুকছে, আমরা কিছুই বলতে পারছি না, অবাধে সে যাতায়াত করছে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে বিভিন্ন ইপিজেড কলকারখানাতে কেমন আইন হবে, শ্রমিক আইন হবে, সেইটা আমেরিকা ওই চুক্তির ভিতরে সেটার একটা প্লেট দিয়ে দিয়েছে, একটা ফরম্যাট দিয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো ভাই, বাংলাদেশ তো একটা সার্বভৌম দেশ বলে নিজেকে মনে করে, তাহলে অন্য একটা দেশ কি আমাদেরকে এসে বলতে পারে যে আমরা আইনটা এইভাবে করব? আমরা আমাদের আইন ইচ্ছামতো বানাবো। সেখানে বলা হয়েছে যে একজন ইন্সপেক্টর ইচ্ছামতো যে কোনো ইপিজেডে ঢুকে যেতে পারবে। আপনারা সেই কন্ট্রাক্টটা হাতে রেখে আমার এই কথাটা শুনলে আরও বেশি সেটা আপনাদের ভালো লাগবে, কারণ আপনারা দেখতে পাবেন সেগুলো। এই জন্য আমি ধারাটা বলতে পারছি না, আমার হাতে যেহেতু সেই কন্ট্রাক্টটা এই মুহূর্তে নেই। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে একজন ইপিজেড কর্মকর্তা ইন্সপেকশনের জন্য কোনো নিয়ম ছাড়া ঢুকতে পারবে কি পারবে না, এটা তো ভাই বুঝবো আমি, আমার আইন মন্ত্রণালয়, আমার দেশ, আমার সরকার, আমার পার্লামেন্ট। কিন্তু আমেরিকা সেটা ডিকটেট করছে। তারা বলছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি আইন কিভাবে হতে হবে সেইটা ডিরেকশন দিয়ে দিয়েছে। অর্থাৎ অবাধে আপনার ইন্টারনেটে যে হইচই, তারপরে বঙ্গফঙ্গ, আপনারা বিভিন্ন রকমের স্ট্রিমিং অ্যাপগুলোকে যে দেখেন, সেইখানে কোনো ধরনের সেন্সর মেন্সর এগুলো থাকতে পারবে না। আপনাকে এলজিবিটি সংক্রান্ত ইচ্ছা মতো জিনিসপত্র দেখাতে পারবে, আপনাকে সেখানে যা ইচ্ছা তাই ভূগোল বলতে পারবে। বাংলাদেশের কৃষ্টি কালচার, বাংলাদেশের যে একটা নিজস্বতা আছে, সেইটার বাইরে গিয়ে সেই কালচারকে আপনার ইচ্ছা মতো প্রমোট করতে পারবে, আমরা কিছু করতে পারবো না। তাহলে এতদিন ধরে যে বলে আসলেন যে ভারতীয় কালচারাল আগ্রাসন, ভারতীয় সিনেমা, ভারতীয় মুভি, এগুলো নিয়ে যে সিনেমা, মুভি, সিরিজ, এগুলো নিয়ে যে নানান ধরনের কথাবার্তা বলা হচ্ছিল, এখন সেইটার কি হবে সেটা নিয়ে কিন্তু কারো কোনো আলাপ নাই। আমেরিকা পরিষ্কার করে সে চুক্তিতে বলে দিয়েছে যে আমরা চায়না থেকে কোনো ধরনের কমিউনিকেশন যন্ত্রাংশ কিনতে পারবো না, পরিষ্কার করে বলা দিয়েছে। আমরা যদি কোনো জ্বালানি কিনতে চাই, সেই জ্বালানিটা আমাদেরকে অনুমতি নিয়ে কিনতে হবে রাশিয়া থেকে, অর্থাৎ তার শত্রু রাষ্ট্র থেকে কিনতে পারবো না। আমরা কোনো শিপ ডাইরেক্ট কিনতে পারবো না অন্য কোনো কান্ট্রি থেকে, আমরা কিনতে হবে সেটা আমেরিকার কাছ থেকে। এমনকি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদেরকে বাধ্য করা হচ্ছে প্রায় 14টা বা 15টা বোয়িং কেনার জন্য। আচ্ছা বাংলাদেশ কি আসলে বিমান খাতে, এই যেমন আমরা কাতার এয়ারওয়েজ দেখি, এমিরেটস দেখি, আমরা কি আসলেই এরকম পয়সার অধিকারী হয়েছি যে রাষ্ট্রীয় বিমান এরকম সারা পৃথিবীতে যাওয়া আসা করবে, সেটা লাভজনক? আমরা তো ভাই 4টা 5টা 10টা বিমান নিয়েও নিজেদের যাত্রী আনায়ন করতে পারি না, প্লাস হিউজ দাম, নানান ধরনের সিন্ডিকেট। সেখানে আমরা বোয়িং 15টা কিনতে যাব কেন, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5ই অগাস্টের আগে ফ্রান্স থেকে 10টি এয়ারবাস কিনবে বলে ইতিমধ্যে একটা কথাবার্তা হয়ে গেছে। আমাদেরকে বাধ্য করছে যে ইউরোপ থেকে এই এয়ারবাস না কিনে আমেরিকার বোয়িং কেনার জন্য। আপনারা জানেন যে কিছুদিন আগে একটা ভারতীয় বিমান যে দুর্ঘটনার শিকার হলো, সেটাও বোয়িং ছিল। মালয়েশিয়াতে বিমান দুর্ঘটনা বা কতগুলো দুর্ঘটনা হয়েছে, সেগুলো সবই বোয়িংয়ের যে একটা ফল্ট খুঁজে পাওয়া গেছে, যেটা যারা এইসবের উপরে পড়াশোনা করেছে বা ইউটিউবে ভিডিও আছে আপনারা দেখে নেবেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমি এগুলো যদি বাদও দেই, আমার কথা হচ্ছে যে আমরা কোত্থেকে বিমান কিনবো, কোত্থেকে যন্ত্র কিনবো, উড়োজাহাজ কিনবো, সেটা কি আমেরিকা আমাদেরকে ডিকটেট করতে পারে? তারা করছে। আমরা চাইলে ইচ্ছা করলে বলতে পারতাম না, চুক্তি হতো না, কিন্তু আমরা সেটা মেনে নিয়েছি। কেন মেনে নিয়েছি? সেটা মেনে নিয়েছি যে আমাদের যাতে এই দেশে পণ্য ঢুকতে ট্যারিফ কম হয়। কত পার্সেন্ট কম হয়? মাত্র 10% বা মনে হয় 15% কমানোর জন্য পুরো দেশটাকে বিক্রি করে দিয়েছে। দেখেন, জ্বালানি, রাশিয়া থেকে জ্বালানি কিনবো, আমেরিকার কাছে প্রথমে আমাদেরকে অনুমতি চাইতে হচ্ছে। আচ্ছা, আমরা কি আমেরিকার কোনো গোলামী রাষ্ট্র? অর্থাৎ আমি যেই দেশে বসে আছি, আমরা কি এই রাষ্ট্রের একটা গোলাম রাষ্ট্র, একটা স্লেভ রাষ্ট্র, যে আমি রাশিয়া থেকে জ্বালানি কিনবো, ভারত থেকে জ্বালানি কিনবো, চায়না থেকে জ্বালানি কিনবো, সেটা আমাকে অনুমতি নিতে হবে?
বাংলাদেশে এখন সেটা হচ্ছে। এইটা ছাড়াও আপনারা যদি এই পুরো বাণিজ্য চুক্তির অন্যান্য অংশগুলো দেখেন, আমি আপনাদেরকে এরকম বলতে পারবো আরেকটা ভয়ঙ্কর ব্যাপার আছে, সেটা হচ্ছে বাংলাদেশের যে কাস্টম তথ্য, অর্থাৎ কাস্টমসে আমরা কাদের সাথে যোগাযোগ করি, কি করি না করি, ডাটা অ্যান্ড এভরিথিং, এগুলো সমস্ত কিছু আমেরিকার সাথে শেয়ার করতে হবে। এটা ওই চুক্তির মধ্যে লেখা আছে। তাহলে সার্বিকভাবে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে পুরো জিনিসটা যেই জায়গাতে এসে দাঁড়ালো সেটা হচ্ছে যে এই যে বছরের পর বছর বলা হচ্ছে যে ভারতের কাছে আমরা দেশ বিক্রি করে দিয়েছি, আদতে আমরা আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিয়েছি। এমন যদি হতো যে আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিলাম, আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিলে বিলিয়নস অ্যান্ড বিলিয়নস ডলার আমাদের কাছে আসলো, তাও তো না। আমরা তো গোলামি রয়ে গেলাম, আমরা গরিবই রয়ে গেলাম। এক ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা অধপতিত হয়েছি। বাংলাদেশের সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিল্পী, কলাকুশলী, ব্যক্তি, রাজনীতিবিদ, আপনি কারো কাছে কোনো ধরনের সিরিয়াসলি আপনি কোনো ধরনের প্রতিবাদ দেখেছেন? শুধুমাত্র আমরা এই আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট বলেন, পলিটিশিয়ান বলেন, আওয়ামী লীগের ভক্ত অনুরাগী ছাড়া এই চুক্তির ব্যাপারে বড় আকারে বলেছে এমন কাউকে কি আপনি পেয়েছেন? তো বাংলাদেশে এই দেশকে কারা দেখে রেখেছে? কারা এই দেশটাকে এতদিন বুক আগলে রেখেছে? কে বুক আগলে রেখেছে? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমার এই কথা যদি আপনার বিশ্বাস না হয়, মনে হয় যে না না ওনার এই কথাটা, এটা বিশ্বাস করি কীভাবে, এটা কি আসলেই সম্ভব, তাহলে অনুগ্রহ করে আমেরিকার যেই অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গেলেই এই চুক্তিটা পাবেন। এটা আমার কাছ থেকে আপনাদের পাওয়া লাগবে না। তাহলে আপনাদের জন্য আরও বিশ্বাসযোগ্য হবে এই এগ্রিমেন্টের ব্যাপারটা। এই এগ্রিমেন্টটা কি ক্যান্সেল করা যায়? অবশ্যই যায়। সেটার 6 নম্বর অনুচ্ছেদে পরিষ্কারভাবে লেখা আছে, আপনি যদি সম্ভবত 60 দিন বা 120 দিনের এই ধরনের একটা নোটিশ দিতে হবে। আপনি প্রথমে নোটিশ দেবেন, নোটিশ দেওয়ার পরে আপনার এই 160 দিন পার হলে, অর্থাৎ 2 মাস পার হলে এই কন্ট্রাক্ট অটোমেটিক ক্যান্সেল। এটা ইচ্ছা করলেই করতে পারেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে ট্যারিফ বেড়ে যাবে, কিন্তু এই 10% 15% ট্যারিফের জন্য আপনি এই পুরো দেশের সমস্ত কিছুকে বিক্রি করে দিলেন। ব্যাপারটা এমন যেটা আমেরিকার 51 নম্বর স্টেট বাংলাদেশ, কিন্তু আমেরিকাতে আর নিচ্ছে না। তার পুরো হোল যেই আপনার বলবো যে ইনফ্রাস্ট্রাকচার, সেগুলো থেকে দূরে রেখে একটা কলোনি নতুন করে তৈরি করেছে ঠিক আমাদের দেশে। তো আপনারা এটা নিয়ে সোচ্চার হন, বলেন এবং দেখুন দেশটাকে আসলে কারা বিক্রি করেছে, কিভাবে বিক্রি করেছে। অনেক ধন্যবাদ।